আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুলে অনলাইন শ্রেণী কার্যক্রমে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের গণিত ক্লাসে আন্তরিকভাবে স্বাগত জানাই। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ধারাবাহিক আমাদের শ্রেণী কার্যক্রমে যেভাবে সহযোগিতা করছো সেজন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের প্রয়োজন যে অনলাইন, যেহেতু অফলাইনে ক্লাস হচ্ছে না, সেহেতু অনলাইনে ক্লাসে তোমাদের জন্য খুবই প্রয়োজন। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পড়ালেখার গতিশীলতা থাকবে। কারণ হচ্ছে তুমি একদম পড়াশোনা না করে, ক্লাস না করে যদি ক্লাস 8 থেকে 9 উঠে যাও, তাহলে বিষয়টা কিন্তু হয়তো সাময়িক তোমার অনেকের কাছে ভালো লাগতে পারে, কিন্তু সুদূর প্রসারে এটি হচ্ছে ক্ষতির একটি কারণ। তোমার ফিউচারে, তোমার পড়ালেখার জীবনে পরবর্তী সময়ের জন্য এটা খুবই ক্ষতিকর একটা বিষয়। তো সেই জন্য তোমরা অনলাইন শ্রেণী কার্যক্রমগুলোতে যেভাবে অংশগ্রহণ করছো, আর ঠিক সেই ধারাবাহিকতা যতদিন অনলাইন ক্লাস চলবে ততদিন বজায় রাখবে। এবং শুধুমাত্র ক্লাস করলে হবে না, ক্লাসের সাথে সাথে ক্লাসে যে তোমাদের সিডব্লিউ এইচডব্লিউ গুলো হচ্ছে সেগুলো যথাযথভাবে একজন ছাত্র বা শিক্ষার্থীর সুলভ যে আচরণ করা দরকার সেভাবে তোমরা সমাধান করবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। আমরা কালকে একক সংক্রান্ত, পরিমাপের একক সংক্রান্ত কিছু বিষয় বলেছিলাম, মেট্রিক পদ্ধতি সম্পর্কে বলেছিলাম, তারপর কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার, এই যে এককগুলো রয়েছে সেই এককগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা চলে যাব আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো আজকে। প্রথমত আমি এই কয়েকটা সূত্র নিয়ে কথা বলবো আজকে। কয়েকটা সূত্র নিয়ে কথা বলবো। সূত্রগুলো হচ্ছে কিসের? যেমন আমরা যদি ভূমি পরিমাপ করতে যাই, যে কোনো ভূমি যদি পরিমাপ করতে যাই, আমরা ভূমিগুলোর আকৃতি, বিভিন্ন আকৃতি দেখতে পাই। সেটা কিরকম আকৃতি হতে পারে? ত্রিভুজ আকৃতি হতে পারে, আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে। হ্যাঁ, তো এই জাতীয় আকৃতির ভূমিগুলোই মূলত আমাদেরকে পরিমাপ করতে হয়। সেই জন্য ত্রিভুজ আকৃতির কোন ভূমি কিংবা ত্রিভুজ আকৃতির কোন ক্ষেত্র যদি তোমাকে দেওয়া হয় যে এই ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল কত, তাহলে সেটা কিভাবে নির্ণয় করবে? কিংবা আয়তাকার কোনো জমির বা কোনো পুকুরের, কোনো বাগানের যদি ক্ষেত্রফল বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা তখনই বের করতে পারবো যদি ওই সংক্রান্ত সূত্রগুলো বা নিয়মগুলো আমার জানা থাকে। আমরা প্রথমে আজকে ত্রিভুজ সংক্রান্ত আলোচনা করব। প্রথম আমরা জানবো ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে আমরা সবাই জানি। ত্রিভুজ হচ্ছে তিন বাহু দ্বারা সীমাবদ্ধ। ত্রি মানে তিন, ভুজ মানে বাহু, তিনটা বাহু থাকবে, একটা, দুইটা, তিনটা। এই তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ কোন ক্ষেত্রকে আমরা বলি ত্রিভুজ বলি। ত্রিভুজের বাহু তিনটা, কোণ কিন্তু তিনটা। ঠিক আছে, তিনটা কোণ, তিনটা বাহু। তাহলে এই ত্রিভুজের আমরা নিচে যে বাহুটা থাকে সেটাকে আমরা বলি ভূমি। যেটা ভূমির সাথে থাকে সেটা হচ্ছে ভূমি। আর ভূমির সাথে এবং উপরে একদম শীর্ষবিন্দুর সাথে লম্ব আঁকি, এই যে উচ্চতা থাকে এটা হচ্ছে উচ্চতা। আর এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, আর এটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে ভূমি। আমরা নামকরণ করি ত্রিভুজের এ বি সি। এবিসি একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে বিসি। আর যদি আমরা লম্ব যদি এডি ধরি তাহলে উচ্চতা হচ্ছে এডি। ঠিক আছে, ভূমি বিসি একক, সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, এডি একক। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজে আমরা কি পাচ্ছি? ভূমি পাচ্ছি, উচ্চতা পাচ্ছি, তিনটা বাহু পাচ্ছি, কোণ পাচ্ছি। এখন তোমাকে বা অনেকে বলা হলো এই ত্রিভুজের পরিসীমা কত। প্রথমে যদি বলা হয় এই ত্রিভুজের পরিসীমা কত, কে বলতে পারবো? ত্রিভুজের পরিসীমা সমান কি? কে জানি আমরা? ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার সূত্র কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি বলে দেওয়ার পরে তোমরা কিন্তু নিজেরা করে অ্যানসার করতে হবে। ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল। যে কোনো সময় পরিসীমা যখন বের করতে বলবে
যেই ক্ষেত্রে পরিসীমা বের করতে বলবে ওই ক্ষেত্রে যতগুলো বাহু আছে সবগুলো বাহুর যোগফল হচ্ছে ওই ক্ষেত্রের পরিসীমা। যেহেতু ত্রিভুজের ক্ষেত্র বাহু হচ্ছে 3টা, অতএব ত্রিভুজের পরিসীমা হবে 3 বাহুর যোগফল। যদি চতুর্ভুজের ক্ষেত্র পরিসীমা বলে তাহলে চতুর্ভুজের পরিসীমা হবে 4 বাহুর যোগফল। তাহলে ত্রিভুজের পরিসীমা সমান কি 3 বাহুর যোগফল। তিন বাহুর যোগফল এবং পরিসীমা হচ্ছে কত হবে একক হবে একক। আচ্ছা তাহলে এবার বলো যদি আমি এবিসি ত্রিভুজ বলি, এবিসি ত্রিভুজে আমি বললাম যে একটা বাহু মান হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। হ্যাঁ, তিনটা বাহুর মান তিনটা হলো। তাহলে বলো তো এই ত্রিভুজের পরিসীমা কত হবে? কে বলতে পারবে? ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত হবে? স্যার 11। কিভাবে 11? স্যার 3টা বাহুর যোগফল যোগ করো, একটা 6, একটা 6, একটা 6, 15 সেন্টিমিটার। কত হবে? 15 সেন্টিমিটার। তার মানে কি এবি যোগ বিসি যোগ এসি 3 বাহুর যোগফল। তাহলে 3 বাহুর মান কত? এবি মান হচ্ছে 5, বিসি মান হচ্ছে 6, তারপরে এসি মান হচ্ছে 4। এই 3 বাহুর যোগফল যদি বের করো, একক মানে কি এখানে সেন্টিমিটার, একক মানে কি হবে সেন্টিমিটার। কারণ হচ্ছে আমি এখানে একক লিখেছি, এককটা খেয়াল করবে। প্রশ্ন যদি সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবে, মিটার থাকলে মিটার লিখবে। তাহলে কত হবে 15 সেন্টিমিটার। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আর পরিসীমা বের করা যাবে তো না? যে কোনো ত্রিভুজের পরিসীমা বের করতে পারবো তো? Yes, sir. তোমার রেসপন্স করতে হবে। সম্পূর্ণ, রাইহান, সামিত, সিফাত, আশা করি সবাই খাওয়া দাওয়া করেছো। তোমাকে রেসপন্স করতে হবে। কেমন? তাহলে 3 বাহুর যোগফল ত্রিভুজের পরিসীমা আমরা পেয়ে গেলাম। এবার আসো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে হাফ গুণ, যেহেতু তোমাদের এখানে পার্টিকুলার সেখানে আমরা ইংলিশে না করে বাংলাতে লিখব, 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা বর্গ একক। ক্ষেত্রফল একক সবসময় কি হবে? বর্গ একক। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। যেমন এই ত্রিভুজের ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার, যদি বলা হয় উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার, তাহলে কত হবে? উচ্চতা ধরলাম 3 সেন্টিমিটার, উচ্চতা মানে হচ্ছে এডি, এডির মান দিলাম 3 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? মান বসাও। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা বের করি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 2/1 ভূমির মান কত? 6, ভূমির মান কত? 6 সেন্টিমিটার। তারপর উচ্চতা মান কত? 3 সেন্টিমিটার। তাহলে যেহেতু ক্ষেত্রফল এখন হচ্ছে বর্গ সেন্টিমিটার, কিভাবে বর্গ সেন্টিমিটার হলো? দেখো 6 এর সাথে সেন্টিমিটার আছে, 3 এর সাথে সেন্টিমিটার আছে, সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কি হয়? বর্গ সেন্টিমিটার হয়। অর্থাৎ যেমন a গুণ a সমান কি হবে? a স্কয়ার হবে না? তাহলে সেন্টিমিটার গুণ সেন্টিমিটার কি হবে? সেন্টিমিটার স্কয়ার, স্কয়ার মানে হচ্ছে বর্গ। সেজন্য সবসময় মনে রাখবেন ক্ষেত্রফলের একক কি হয়? বর্গ একক হয়।
তাহলে আমরা লিখব যে এত বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো 6 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 3। 3 3 গুণ করলে কত? 9 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে? Yes, sir. Yes, sir. আমি যদি যে কোনো Yes, ত্রিভুজের sir. ওকে, আমি এখন এই দুটো সূত্র সবাই লিখেছো? ত্রিভুজের পরিসীমা এবং ত্রিভুজের ক্ষেত্রফল? Yes, sir. Yes, sir. ওকে, তা এবার আমরা যাব আয়তের ক্ষেত্রে যাব। আমি কিন্তু সূত্রগুলো লেখার পর আবার রিপিট করব। হ্যাঁ, আবার রিপিট করব যাতে তোমরা বলতে পারো, সেজন্য লিখে রাখতে হবে। ওকে, ত্রিভুজের পর এবার আমরা যাব আয়তের ক্ষেত্রে। সূত্রগুলো আলোচনা করার পর আমরা এরপরে বইয়ের ম্যাথে যাব। এবার আসলে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে? কি বলতে পারবো? কেউ কি বলতে পারবো আয়তক্ষেত্র কাকে বলে? সাহস করে বলো দেখি একজন। সাহস করে একজন বলেন। রায়হান চৌধুরী। রায়হান, জি স্যার। বলো দেখি আয়তক্ষেত্র কাকে বলে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, পরবর্তী তোমরা বলতে হবে। বলি বলো। স্যার আয়ত আয়তের 4টি কোণ সমকোণ আয়তর সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। আয়ত কাকে বলে? স্যার ঘনবস্তুর ঘনফলই হলো আয়ত। আচ্ছা, আয়তন নয়, আমি বলছি আয়তন। আয়তন দেখো, আয়তক্ষেত্র আয়তনের যে চতুর্ভুজের প্রথম কথা যেটা একটা চতুর্ভুজ হবে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু বিপরীত বাহু হচ্ছে এই বাহু, আবার এই বাহু আর এই বাহু সমান। স্যার স্যার বলো। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। ভেরি গুড। এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, সমান মানে এবি এবং সিডি। এবি মান যদি 5 সেন্টিমিটার হয়, সিডি এর মানও 5 সেন্টিমিটার। তারপর এডি এর মান যদি 10 সেন্টিমিটার হয়, বিসি এর মানও 10 সেন্টিমিটার। এটা হচ্ছে সমান। আর সমান্তরাল আরেকটা কথা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল মানে কি? দুইটা বাহু সমান, তেমন মনে করে এই বাহু আর এই বাহু সমান নয় কিন্তু সমান্তরাল। আর আয়তক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল। তাহলে সমান্তরাল কথার অর্থ কি? সমান্তরাল হলে সমান হতে পারে, নাও হতে পারে, আর সমানের ক্ষেত্রে তো অবশ্যই সমান হবে। তা এই সমান্তরাল মানে হচ্ছে যে এই দুইটা বাহুকে যখন আমরা বাড়াবো, মনে করো তুমি এই দুটোকে যতই এদিকে বাড়াবে, যতই বাড়াবে, এটা কখনো একসাথে মিলিত হবে না। দুইটা বাহু যদি এমন ভাবে থাকে যে এদেরকে যখন বাড়ানো হয়, বৃদ্ধি করা হয় উপরে বা নিচে বা যে কোনো দিকে, এরা কখনো এক পরস্পরের সাথে মিলিত হবে না। এটা হচ্ছে সমান্তরাল বাহুর বৈশিষ্ট্য। তুমি দেখো এই বাহুকে যদি আমরা এদিকে বাড়াই বা উপর দিকে বাড়াই, সিডি বাহুকে এদিকে বাড়াই সমান দূরত্ব বজায় রেখে, তাহলে তারা কখনো মিলিত হবে না। এই জন্য এদেরকে সমান্তরাল বলা হয়। ঠিক একই ভাবে বিসি বাহুকে যদি তুমি এদিকে বাড়াও কিংবা এদিকে বাড়াও, আবার এডি বাহু কিন্তু ওদিকে বাড়াও এদিকে বৃদ্ধি করো, এরা কখনো পরস্পরের সাথে মিলবে না। সেজন্য এই সকল বাহুকে বলা হয় সমান্তরাল বাহু। অতএব আমরা বলতে পারি, তাহলে তোমরা সবাই লিখো, সংজ্ঞাটা লিখো, এটা আজীবন মনে রাখবে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান
বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, বা ও লিখতে পারো, ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ। সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। তো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্র বলে। ওকে, তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। এবার আয়তক্ষেত্রে যে দেখো বিসি অর্থাৎ বড় বাহুটাকে কি বলে? দৈর্ঘ্য। বড় বাহুটাকে কি বলে? দৈর্ঘ্য বলে। তাহলে আমরা জানি যে কোনো ক্ষেত্রে বড় বাহুটা যদি কি হবে? বড় বাহুটাকে দৈর্ঘ্য বলে, আর ছোট বাহুটাকে কি বলে? প্রস্থ। প্রস্থ। আমরা এটা হচ্ছে প্রস্থ। তাহলে আয়তক্ষেত্র কিন্তু কি আছে? শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ আছে, উচ্চতা কিন্তু নাই। ঠিক আছে, আয়তক্ষেত্রে কি আছে? দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, তারপরে আয়তক্ষেত্র কাকে বলে পেলাম, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, এটা জানলাম। আয়তক্ষেত্রের এই যে কর্ণ আঁকা যায়, আয়তক্ষেত্রে কি আঁকা যায়? আবার কর্ণ। মনে করো এটা হচ্ছে কর্ণ। এ এবং সি বিপরীত কৌণিক বিন্দুর যোগফল যে রেখাংশ, সেটাই হচ্ছে কর্ণ। আয়তক্ষেত্রে দুইটা কর্ণ আঁকা যাবে। কয়টা কর্ণ? দুইটা কর্ণ আঁকা যাবে এবং কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। যদি আমি আরেকটা কর্ণ আঁকি বিডি, দেখো তাহলে ওরা অভিচ্ছেদ করলো মনে করো, তাহলে দেখো এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু আর এই বাহু সমান, তারপর এই বাহু আর এই বাহু সমান, অর্থাৎ OB এবং OD সমান হবে, OA এবং OC সমান হবে। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কিছু বৈশিষ্ট্য। এবার আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো জানার পরে, এই বৈশিষ্ট্যগুলো কেন বললাম, এখান থেকে এমসিকিউ আসবে। যেমন তোমাকে যদি বলা হয় যে OB সমান হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে তুমি বলো তো BD সমান কত হবে? কে বলতে পারবে? OB সমান যদি 4 সেন্টিমিটার হয়, BD সমান কত হবে? এই সমান 4 সেন্টিমিটার হলে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। গুড, কারণ হচ্ছে OB এবং OD সমান। তাহলে OB যদি 4 হয়, OD ও 4, আর দুইটা যোগ করলে হচ্ছে BD। BD মান হচ্ছে 8 সেন্টিমিটার। খুব সহজ সহজ কিছু বিষয়, এগুলো একটু খেয়াল করবা তোমরা, এগুলো থেকে এমসিকিউ আসে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে তোমাকে যদি বলা হয় মানে BD সমান, BD এবং AC কিন্তু আবার সমান। BD এবং কি, যেমন তোমাকে বলা হলো OB সমান যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে AC সমান কত? তাহলে কি বলবে? BD সমান 4 সেন্টিমিটার, AC সমান কত হবে? 8 সেন্টিমিটার। AC সমান 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। কেন? আচ্ছা, কারণটা আমি বলছি, দেখো BD এবং AC দুটা কর্ণ না, দুটা কর্ণ কিন্তু পরস্পর সমান। আয়তক্ষেত্রে কর্ণগুলো পরস্পর কি হবে? সমান হবে। BD এবং AC কর্ণ সমান। BD যেহেতু 8 সেন্টিমিটার হবে, তাহলে AC 8 সেন্টিমিটার হবে। এবার আসেন, সবাই কি এটা লেখা শেষ? यस স্যার। ইয়েস স্যার। তাহলে এটা আমি মুছে ফেলছি। এবার আমি কিন্তু শেষে জিজ্ঞেস করব, তোমাদেরকে অনেকে আছে, সবাই না, অনেকে আছে, ভালো অনেকে আছে, প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করলে আস্তে করে এই ক্লাস থেকে চলে যাবে।
এই কাজ করবে না। তুমি না পারলে তোমার এখানে জুলুম, জেল জুলুম, ফাঁসি কিছুই হবে না। ওকে, আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র আমরা এবার আয়তক্ষেত্রের পরিসীমা বের করব প্রথমে। আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র এবং Yes, তোমার sir. অঙ্ক করতে গেলে লাগবে। 2 into দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো পরিসীমা আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে পরিসীমা মানে হচ্ছে 4 বাহুর যোগফল। যদি 3 বাহু থাকে 3 বাহুর যোগফল, 4 বাহু থাকলে 4 বাহুর যোগফল। তো এখানে আমরা 4 বাহুর যোগফল এরকম না লিখে আমরা এখানে দুইটা দৈর্ঘ্য আছে না, দৈর্ঘ্য দুইটা প্রস্থ দুইটা, দৈর্ঘ্য দুটো যোগ করলে প্রস্থ দুটো যোগ করলে 4 বাহুর যোগফল হয়ে যায়। তো সেই জন্য আয়তক্ষেত্রের পরিসীমা আমরা যখন লিখবো তখন লিখবো যে কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য, অর্থাৎ দুইটা দৈর্ঘ্য ব্র্যাকেট দিয়ে যোগ প্রস্থ, দুইটা প্রস্থ। তার মানে কি দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ যোগফল হচ্ছে পরিসীমা, তার মানে 4 বাহুর যোগফল। এত একক, এত কি হবে একক। 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্রগুলো ভোলা যাবে না। যদি তুমি ম্যাথে ভালো করতে চাও, পরিমাপ অধ্যায়ের ম্যাথ আনসার করতে চাও, কিংবা এমসিকিউ ভালো করতে চাও, সব মিলিয়ে এই সূত্র তোমার সবসময় জন্য মনে রাখতে হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কিন্তু তোমরা 6 এও পড়েছো, 7 এও পড়েছো। Yes, sir. এবার আসো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কাজ হয়ে যাবে। তার দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ একক কি হবে? কি করবে এখানে? বর্গ একক, বর্গ বর্গ একক। তার মানে ক্ষেত্রফল একটা সবসময় বর্গ একক। এবার আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ কিভাবে বের করবে? রুট আয়ত- দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণ কিভাবে বের করবে? দেখো আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য, অনেক সময় তোমাকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া থাকবে, প্রস্থ দেওয়া থাকবে, কিন্তু বলা হবে যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবো? দেখো রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ তো হোল স্কয়ার। দেখো, এটি কিভাবে আসছে, এটি কিভাবে কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার কিভাবে আসছে সেটা আমরা যখন পৃথাগোরাসের উপপাদ্য পড়বো জ্যামিতিতে, তখন তোমাদেরকে ব্যাখ্যা করে বলে দেবো। আপাতত এটুকু মনে রাখো যে কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার একক। এটুকু সবাই লেখা শেষ। তিনটা সূত্র এখানে। আমরা আজকে 5টা সূত্র জানলাম, ত্রিভুজের 2টা সূত্র আর আয়তক্ষেত্রের 3টা সূত্র। ফাতেমা, ফাতেমা লিখেছো? সম্পূর্ণ লিখছো? Yes, sir. সম্পূর্ণ লিখেছো? আইডি 184। তোমার নাম কি? সাজিদ। সাজিদ। তুমি নাম না লিখে আইডি দিছো কেন? সবাই নাম লিখে জয়েন স্যার করবে। আমার এখানে এফ এর পরে এ উঠতেছে না। আচ্ছা দেখো, তার মানে তুমি কি লিখেছো এগুলো সাজিদ? স্যার লাস্টে একটু বাকি আছে। হ্যাঁ, শেষ করো, দ্রুত শেষ করো। এবার আমরা এই যে সূত্রগুলো লিখলাম, এই সূত্রগুলো প্রয়োগ দেখাবো। এখন দেখো, আমাদেরকে পরীক্ষা কিন্তু আয়তক্ষেত্র বলে দেবে না, আমাদেরকে বলা হবে যে আয়তাকার জমি, আয়তাকার ভূমি, আয়তাকার বাগান, আয়তাকার পুকুর, হ্যাঁ, আয়তাকার যে কোনো মেজের দৈর্ঘ্য প্রস্থ এরকম দেওয়া থাকবে। তো যদি আয়তাকার শব্দটা দেওয়া থাকে
তখনই আমরা এই সূত্রগুলো ব্যবহার করব বা প্রয়োগ করব। দেখো এখন মনে করো এটা হচ্ছে আয়তাকার একটা বাগান, এই বাগানের বা আয়তাকার একটা ভূমি, তোমাকে বলা হলো যে দৈর্ঘ্য দৈর্ঘ্য দিলে কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার একটা আয়তাকার ক্ষেত্র, আর প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার বা 6 মিটার ধরো, আর এখানে হচ্ছে 10 মিটার। আর বাংলাতে লিখি দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, 10 মিটার, আর প্রস্থ হচ্ছে কত, 6 মিটার। এটা দেওয়া হলো, দেওয়ার পর তোমাকে বললো যে এই এবিসি যে আয়তাকার ভূমি আছে এটা কি বের করো, পরিসীমা বের করো। তাহলে পরিসীমা কত হবে, কে বলতে পারবে পরিসীমা কত হবে? 4 বলো স্যার 8 হবে। কত হবে পরিসীমা? 8। কিভাবে? স্যার এখানে পরিসীমার সূত্র ব্যবহার করে 2 গুণ দৈর্ঘ্য হ্যাঁ। যোগ প্রস্থ একক আর হ্যাঁ। করো হ্যাঁ, দৈর্ঘ্য 2 কত, গুণ দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 10 10, আর প্রস্থ কত, প্রস্থ 6, 6 6 আর 10 কত, 16 16 আর 2 গুণ করলে কত, 32 হবে। তাহলে আর কেমন হবে? 32 হবে স্যার। বুঝছো, তোমার ভুলটা বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 10 যোগ 6 গুণ 2, তার মানে হচ্ছে 32 মিটার। এবার আসো আয়তাকারের ক্ষেত্রফল কত হবে, এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 60 60 6 10 60 কি 60 বর্গ একক। বর্গ মিটার, একক তো এখানে একক না, এখানে মিটার ওই আছে। স্যার বর্গ মিটার বর্গ মিটার, এখানে যদি মিটার থাকে মিটার বলবা, সেন্টিমিটার থাকে সেন্টিমিটার বলবা। হ্যাঁ স্যার। ওকে, এবার কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো, হ্যাঁ কর্ণের দৈর্ঘ্য কত হবে? মনে কর তোমাকে বললো এসি কর্ণের দৈর্ঘ্য কত, কি স্যার বললো এখানে একটু হিসাব করি। করো। স্যার 134। কিভাবে? রুট ওভার আছে না, দৈর্ঘ্য স্কয়ার মানে 10 স্কয়ার মানে 100, আর 6 স্কয়ার মানে 36, তাহলে 100 ভাগ 36 রুট, তাহলে রুট করে 136 কে রুট করলে কত হয়? 11 দশমিক কত হয় দেখো, এত মিটার। স্যার 11.6 সামথিং। 6 7, ঠিক আছে, আচ্ছা। তাহলে 11.67 মিটার হবে কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা কি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো? ইয়েস স্যার। তারপরে পরিসীমা বের করতে পারবো? ইয়েস স্যার। ক্ষেত্রফল হ্যাঁ সবই স্যার পারবো। পারবো। পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, আয়তাকার যে কোনো ভূমির এই তিনটা সূত্র জানা থাকলে আমরা পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা বের করতে পারবো। তার মানে এই 5টি সূত্র আমরা করলাম। এখন আমরা এই 5টি সূত্রের আলোকে আমরা ক্লাসের একটা ফিডব্যাক নেব, আমরা কে কতটুকু বুঝেছি। যদি না বুঝে থাকো স্যারকে এখন প্রশ্ন করার সুযোগ আছে। তার আগে তোমাদের হোমওয়ার্কটা আমি দিচ্ছি। হোমওয়ার্ক লিখো সবাই, ইন্টারভিউ লিখো। একটি ত্রিভুজের, আমাদের সময় আছে 3 মিনিট। একটি ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ নাই, উচ্চতা 4 সেন্টিমিটার,
4 মিটার, উচ্চতা 4 মিটার। ত্রিভুজটির পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর 2 নম্বর হচ্ছে একটি আয়তক্ষেত্রের একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ 7 মিটার। দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 7 মিটার। বাগানের ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণদৈর্ঘ্য নির্ণয় করো। নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, সময় কিন্তু শেষ। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।